দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান, এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু? দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদরাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার এখানে একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদের যে মানে করদরাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশের, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেনস্টেই বলেন নাকি বিএনপির এগেনস্টেও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদরাজ্যই হয়। এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইন্ডসাইট একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে? মানে ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, অতটা বাংলাদেশ স্বাধীন হতো না। এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদ, মানে আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এবং এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল, দিল্লি না ঢাকা, কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান, এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল। 71-এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, 71-এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন আপনি। পরেন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের যেটা অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, সেই প্রয়োজন এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই।
53 বছর লেগেছে, যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না, এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের, এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না, দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। ঝিনাইদহে এখন অলরেডি আমাদের এটা আপনি ইন্টারন্যাশনাল এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয়। আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম, সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে এই মোমেন সাহেব ছিল, আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে ওয়েলের হয়ে তো কি 2 জনকে মেরে ফেলছে নাকি 1 জনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক যাবে। এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না। আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই 71-ও তো স্বাধীন হয় নাই, 24-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে, ওই সময় প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক, সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে। ওকে, আমি একই প্রশ্ন মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ, জনাব আজিজুল বারী হেলাল আপনি করতে চাই, খুব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল? না, এটা ঠিক, প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড, এরকম একটি গণ অভ্যুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ, বিএনপি সবাই আর কি মেনে নিয়েছিল, এ ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে পারফরমেন্সের দুর্বলতা, বর্তমান ইউনূস সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন, যেমন তিনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন। যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তা ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন, তখন এই আন্দোলনে সবাই, আমরা বলছি, মাসুদও বলছে, আমিও বলছি, সবাই আমরা অংশগ্রহণ করেছি, সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা, তারপরে যখন বলে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমুক, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। এবং তিনি এই উপদেষ্টা পরিষদ হয় ভাই কেন আপনি যখন সবাই সমন্বিতভাবে একটি আন্দোলন, একটি গণ অভ্যুত্থান করলো, তখন আপনি একক কোনো ব্যক্তিকে ক্রেডিট দিতে চান না, একক কোনো ব্যক্তি মানে কি, ডেফিনেটলি তো এটা ছাত্রদের ক্রেডিট তো দিতে হবে, আপনার ডিউ ক্রেডিট। ছাত্রদের ডিসক্রেডিট তো কেউ করছে না, করছে তো। তাহলে ডক্টর ইউনূস বলছে যে এই ছেলেটা পিছন দিক থেকে এটা আন্দোলন করছে, অসুবিধা কি? এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে আর মানুষ, এটা ঠিক না, এটা আপনি বলতে হবে না। ওরা সামনে ছিল, তাহলে আপনি ওরা অত্যাচারিত হয়েছে, সামনে সবাই ছিল। শুনেন, সামনে যে ব্যানারটা ছিল, আমাদেরও তো অনেক ছেলে, আমি তো বললাম 150 নেতা কর্মী 34 জনে আমাদেরই মারা গেছে, আমি সেই হিসাবে যাচ্ছি না, কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম। আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে। আপনারা ব্যানার দিবেন কেমনে? আপনারা ব্যানার দিলে তো সাউন্ড গ্রেনেড মারলে আপনারা চলে যান। না, সাউন্ড গ্রেনেড মারলে সবাই যাবে, সাউন্ড গ্রেনেড মারলে এখানে তো সাউন্ড, না, ওরা তো উল্টা, ওরা তো একটা মারে একটাই মরে, আর কেউ মরে না, যায় না। ওরা মানে কারা? সেখানে কি ছাত্ররা কি রাজনৈতিক ছাত্ররা ছিল না? ছাত্রদল ছিল না? ছাত্র শিবির ছিল না? ছাত্র ইউনিয়ন ছিল না? বামপন্থী ছাত্র সংগঠন ছিল? সবাই ছিল। গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন, হ্যাঁ, তখন আপনার পার্থক্যটা কি হেলাল ভাই? আপনি দেখেন, আমারে মাইরেন না, কিন্তু আপনি পার্থক্যটা দেখেন।
ওরা ছিল এখানে, সাহসটা পাইছে কই? ওরা সাহসটা পাইছে আপনাদের মানে মানে আমরা তো এটা এই যে বিএনপি নেতাদের থেকে আলাদা ছিল, সেই জন্য পাইছে না। এই না, বিএনপি নেতারা সেখানে ছিল, বিএনপি ছাত্র দলের নেতারা থাকলে কইতো যে একটু দৌড় দিয়া হিট এন্ড রান করে চলে আসো পালায়া। এটা হলো আপনার স্পেকুলেশন। 17 বছর ধরে তাই দেখছি ভাই। 17 বছর আন্দোলন করছি, 17 বছর আন্দোলন করছি। আপনার একটা আন্দোলন তো আপনি বললেই তো মানে আন্দোলন করতে ডিনার পার্টি না যে আপনি বললেন আর আন্দোলনটা হয়ে গেল। 17 বছর আমরা জমিনটা তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্র ভাইয়েরা, সমস্ত রাজনৈতিক দলের ছাত্র ভাইয়েরা উপসংহার টেনেছে। আমি এই জন্য বলি এই ছাত্র ভাইয়েরা হলো আমাদের আন্দোলনের সন্তান, এই অভ্যুত্থানের সন্তান। তার মানে এই না করজোরে নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান 24 না, 24-এর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন। আপনারা এইভাবে ডিভিশন করেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ, মাফিয়ার যত অপবাদ তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিবিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি যে অ্যাঙ্গোলা স্বাধীনতার কথা বলেছিলাম, অগস্টিনো নেটোর নাম আপনারা সবাই শুনেছেন। অ্যাঙ্গোলা স্বাধীনতা যুদ্ধের নায়ক অগস্টিনো নেটোর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশে সুরক্ষা নিশ্চিত হয়েছে, তার দল মনে করেছে তখন তিনি যাবেন। আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত তখন অবশ্যই তারেক রহমান দেশে আসবেন। সুতরাং এটা নিয়ে অন্য কোনো ন্যারেটিভ বানানো উচিত না। এবং পেট্রোলিয়াম গ্যাস 2019 সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং ট্রায়াল বেসিসে একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্যে এবং অন্য জায়গায় গিয়েছিল 2019 সালে। আপনি দেখবেন আবার 2019 সালে কি হয়েছিল ভাই? তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজি, এই দুইটা গ্যাসের ভারতের সাথে আপনার বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি হওয়ার পরে আপনার ট্রায়াল বেসিসে একটি চালান ত্রিপুরা রাজ্যে এবং আরেকটি কোথায় 2019 সালে। সেটা কার গ্যাস কে বানাইছে? সুতরাং বাংলাদেশ থেকে তোলা গ্যাস, টাকার গ্যাস। আমাদের এলপিজি গ্যাস, আমরা যে এলপিজি, আমাদের যে তরলীকৃত গ্যাস পেট্রোলিয়াম গ্যাস, সেই গ্যাসটা গিয়েছে। আপনি কি কার সোর্স থেকে তুলছে? বাংলাদেশের সোর্স থেকে না ইন্ডিয়ার সোর্স থেকে? আমাদের সোর্স থেকে তোলা হয়েছে। আমাদের গ্যাস আমাদের গ্যাস ওটা তুলে আমি এটা দেখব না। ঠিক আছে, আপনি 2019 সালে চুক্তিটা পড়েন। আচ্ছা, ভারত বাংলাদেশ যে ওই চুক্তিগুলি তো অবশ্যই, মানে এতে তো কোনো সন্দেহ নাই হেলাল ভাই। মানে আওয়ামী লীগের তো ইন্টারেস্টিং, আওয়ামী লীগে শেখ হাসিনা নিজে বলছে, আমাদের এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বাইর করতে হয় নাই, আওয়ামী লীগ নিজে বলছে ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলতে পারবে না। এটা শেখ হাসিনা নিজে বলছে, তার মন্ত্রীরা, পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে বলছে যে আমাদের আওয়ামী লীগকে আরো কিছুদিন রাইখা দেন। সুতরাং বিএনপি ভারতের সাথে কখনো না, বিএনপিটা তাই বলে অস্বীকার করেন না ভাই। আপনি আবার পড়েন সাইফুর রহমান গ্যাস পাঠাতে চাইছিল কিনা, খালেদা জিয়া এটাতে সমর্থন দিছিল কিনা, আবার পড়েন বিবিআনার আর সমর্থন। আরে ভাই পারে নাই তো আমাদের জন্য, আমরা হরতাল করছি এই জন্য পারেন নাই না। সেটা আপনার যদি সেটা করে থাকে এটা দেশের জন্যই তো করেছেন, আর আমরা যদি না দিয়ে থাকি বিএনপি আমাদেরকে পিটা দিছে সেই সময়। না না, পেপারে আছে, পইরা দেখেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি, আপনি পইরা দেখেন। উপর যে হামলাটা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে। আনু মোহাম্মদ স্যারের উপর হামলা বিএনপিও করছে, এই যে এই বিবিআনার গ্যাস রপ্তানি নিয়ে। সাইফুর রহমানের পাতার পর পাতা বক্তব্য আছে ভাই, মাটির তলে গ্যাস রেখে লাভ কি? বরঞ্চ বিএনপি বলেছে যে বাপেক্সকে উন্নত মানের না করে আমরা কেন বাইরের কোম্পানিগুলোকে বাংলাদেশে গ্যাস উৎপাদন। বিএনপির এগুলো হচ্ছে লিপ সার্ভিস। 5 বছরে একটুও বাপেক্সের উন্নতি করে না রে ভাই। আপনি এখন আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইরে জিজ্ঞেস করেন, টুকু ভাই কতবার চাইছে পেট্রোলিয়াম এর বাজেট দিছে কিনা, জিজ্ঞেস করেন এখনই। না না, আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কর্পোরেশনকে তো আমরাই আপনার আধুনিকায়ন যতটুকু করেছি, কিন্তু অন্য আমলে, আওয়ামী লীগের আমলে এই বাপেক্সকে ঠুটো জগন্নাথ বানিয়ে। আর এটা কথা বলি টাটাকে আপনারা জমি দিতে চাইছেন, একটা নির্দিষ্ট মূল্যে গ্যাস দিতে চাইছেন, একটা লম্বা সময় ধরে, এটা বহুত কিছু করছেন, আন্দোলনের মুখে আপনারা পিছিয়ে আসছেন। সুতরাং আপনারা খুব ইন্ডিয়া বিরোধী। আপনারা ইন্ডিয়ার ক্ষমতায় আসলে আবার ইন্ডিয়ার পেটের মধ্যেই ঢুকে যাবেন।
যতই মুখে যা কিছু বলেন। ইন্ডিয়ার সাথে ওয়ার্কিং, অবশ্যই এটা জামাত ইসলামীও করবে, বলি জামাত ইসলামীও করবে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ওয়ার্কিং রিলেশন রাখি, কিন্তু আমরা কখনো সাবসার্ভিয়েন্ট ওয়ার্ক রিলেশন না রে ভাই, ওয়ার্ক রিলেশন না, অনেক ভালোবাসার রিলেশনও রাখেন। আমি বলি তো, জনাব গোলাম আজমের ছেলে এই আন্দোলন করা থাকা অবস্থায় ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ভালোবাসার সম্পর্ক আছে। হ্যাঁ, সেটার উত্তর আমি দিব না। না না, আপনি দিতে পারেন। আমি বলতেছি হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক থাকে, পলিটিক্যালি একটা অবস্থান নেয়। এইবার দেখেন বিএনপি যে স্ট্যান্ডটা তার ক্লিয়ার করলো যে ভারত বিরোধী মনোভাব জনগণ যখন তুঙ্গে, তখন এই জনগণের মনোভাব আপনার ধারণ করেই তো আমরা প্রোগ্রামগুলো একটা দেশের একটা দেশের পররাষ্ট্রনীতি কোনোদিন একটা বিরোধী, একটা দেশ বিরোধী মনোভাব হইতে পারে? নিবে কেউ? কেমন কথা ভাই? না, আমি তো চাবো, কিন্তু আবার যে পররাষ্ট্রনীতি আপনার আছেন যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান, এটাও তো একটা দেশের পররাষ্ট্র। সেটা আওয়ামী লীগ করে না, এটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, আওয়ামী লীগ করে। কিন্তু আমরা সেটাই বলছি। আচ্ছা, আমি লাস্ট প্রশ্ন করি। এই যে মানুষজন আপনাকে সাইবার যোদ্ধারা এখন আমার উপরে ঝাঁপায় পড়বে, আমি ভারতীয় দালাল এসে বলে টলে, এখন তো একটা চালু হয়েছে, হয় ভারতীয় দালাল নাইলে পাকিস্তানি দালাল হইতে হবে, নাইলে যে কই যাইতে হবে জানি না। যাক, ঝাঁপায় পড়লেন, আমি তো এখন আর কি করবো।